Hello everyone, I'm Alok and you are watching Smart Maths এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি WBPSC মিসেলেনিয়াস পরীক্ষার 2020 সালে যে ম্যাথের কোশ্চেন্সগুলো এসেছিল প্রিলিমিনারিতে তার সলিউশন। এর আগে আমি 2023-এর সলিউশন দিয়েছিলাম, আজকে 2020। এইভাবে লাস্ট বিগত বছরে যতগুলো পরীক্ষা এসেছিল তার টোটাল সলিউশন আমি আজকে তোমাদের এই ভিডিওতে প্রোভাইড করে দেবো। দেখো এই কোশ্চেন যেটা বলেছে যে একটি 100 মিটারের ট্রেন আছে, দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, তো ট্রেনটা বেসিক্যালি কী করছে, ট্রেনটা একটা 100 মিটারের ট্রেন আছে, টাইম নিচ্ছে 6 সেকেন্ড, একটা মানুষকে অতিক্রম করছে। তো একটা ট্রেনের যদি একটা মানুষকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। ঠিক আছে, 5 কিলো মানে মানুষটার গতিবেগ কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। মানুষটা কোন দিক থেকে আসছে? ট্রেনের অপোজিট ডিরেকশন থেকে। মানে ট্রেনটা যদি এদিকে যাচ্ছে তো মানুষটা হেঁটে হেঁটে এদিক থেকে এদিকে আসছে মানুষটা। ঠিক আছে, ঠিক আছে, মানুষটি এদিকে হেঁটে হেঁটে আসছে। তো বলছে দ্য স্পিড অফ দ্য ট্রেন। তো গল্প একটাই যে গতিবেগ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। কিন্তু এখানে যে গতিবেগ সেটা আপেক্ষিক গতিবেগ হয়। এবার যেহেতু ট্রেন আর বস্তু মানে মানুষ দুজনেই গতিশীল এবং বিপরীত দিকে গতিশীল, তাই এই গতিবেগটা হবে এদের দুজনের গতিবেগের সমষ্টি। তো ট্রেনের গতিবেগ আর হচ্ছে কি মানুষটা, তো ট্রেনের গতিবেগ টি আর মানুষটার গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেনটার যতটা দৈর্ঘ্য ঠিক ততটাই দূরত্ব ক্রস করবে এবং 6 সেকেন্ড টাইম লাগে। এবার এদিকেরটা হলো কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু এটা মিটার প্রতি সেকেন্ডে আছে, তাই এটাকে আমি 18/5 দিয়ে গুণ দিলে এটাও কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। তো 6 3 18 আর 5 20 100, তাহলে এটা হলো 60। এবার টি ইজ ইকুয়াল টু কী হবে? 60 এর থেকে 5 বাদ চলে গেলে ওদিকে 55 হবে, 55 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে গেল ট্রেনটার গতিবেগ। একটি জিনিস 1060 টাকায় বিক্রি করলে প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 1060, 20% মোর দ্যান দ্য লস ইনকার্ড। কে বলছে একটি জিনিস 1060 টাকায় বিক্রি করে যে অর্জিত লাভ 950 টাকায় বিক্রি করে ক্ষতি হওয়ার যে ক্ষতি হয় তার চেয়ে 20% বেশি। 20% লাভ করতে হলে জিনিসটি কত মূল্যে বিক্রি করা উচিত? তো জিনিসটা যখন তুমি 1060 টাকায় বিক্রি করছো, তাহলে এটা মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যে লাভের পরিমাণটা হচ্ছে সেইটা যখন তুমি 950-এ বেচছো তখন যে ক্ষতি হচ্ছে, তো ক্ষতি বের করতে গেলে ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য বাদ দেবো। ঠিক আছে, যেহেতু ক্ষতি তো ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্য কম। তো যে ক্ষতিটা হচ্ছে কি 20% বেশি, মানে প্রফিটটা ক্ষতির থেকে 20% বেশি। তো প্রফিট ইজ ইকুয়াল টু এর থেকে 20% বেশি, মানে এর 120%। ক্ষতি এর 120%-এর ইকুয়াল টু হচ্ছে আমার প্রফিট। ঠিক আছে, প্রফিট। তো এইটা আমি ইকুয়াল করতে পারলাম এখানটায়। এখানে আমার 0 0 2 6 12 2 5 10 কাটলো, গুণ করো, 5 দিয়ে দিকে গুণ করে দাও। তার মানে তুমি পেবে 5300 মাইনাস 5 সিপি, আর এখানে তুমি পেয়ে যাবে 6 দিয়ে গুণ করলে 6 সিপি মাইনাস 6 নং 54, সরি 6 0 0 6 5 30 0 থাকলো 3, 6 নং 54 আর 3 5700। এবার 6 সিপি আর 5 সিপি ওদিকে গেলে 11 সিপি হয়, আর এই 5700 এদিকে যদি আসে, 57 আর 3 কত হয়ে গেল? 6 আর 5 11,000। তাহলে ক্রয় মূল্য হবে 11 দিয়ে ভাগ দিলে 1000 টাকা। ঠিক আছে, তো বলছে জিনিসটাকে 20% লাভ রাখতে হবে, আমি কততে বিক্রি করব? তো 1000-এ কিনে 20% লাভে যদি বিক্রি করতে চাও তাহলে এর উপরে 120% দামে বিক্রি করতে হবে, অর্থাৎ সেটা আমাদের আসবে কত? 1200 টাকা। এটা হবে উত্তর। দ্য ভ্যালু অফ এ মেশিন, একটা মেশিনের যে দাম সেটা প্রত্যেক বছর কমে যাচ্ছে 10% প্রত্যেক পার অ্যানামে প্রত্যেক বছরে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,62,000 টাকা। এর ভ্যালু ওয়াজ ইটস ভ্যালু 2 বছর আগে। 2 বছর আগে কত ছিল? তো দেখো 10% মানে হয় 1/10। তাহলে আগের বছরে 10 থাকলে পরের বছর কমে 9, 10 থাকলে কমে 9, 2 বছর। তারপর 100 টাকার জিনিসটা 9 নং 81 টাকা হয়ে যাচ্ছে 2 বছরে। তো বলছে বর্তমানের ভ্যালুটা দেওয়া আছে 1,62,000। তার মানে এইটাই হচ্ছে আমার 81 এর সাথে সমতুল্য। 81 এর মান যদি এটা হয় তাহলে 1000 এর মান কত হবে? 81 দিয়ে কাটলে 2 হলো, তার মানে 2 এর পরে 1 2 3 4 5 মানে 2 লক্ষ টাকা। 1,62,000 এখন দাম, আগে সেটার দাম ছিল 2 লক্ষ টাকা। স্পিড অফ এ বোট, একটা বোটের স্পিড স্টিল ওয়াটারে, স্থির জলে স্পিড হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটা 26 কিমি ডাউনস্ট্রিম এবং 14 কিমি আপস্ট্রিম যেতে একই টাইম লাগায়। স্পিড অফ দ্য স্ট্রিম কত? তো দেখো 26 কিলোমিটার যদি তুমি ডাউন স্ট্রিমে মানে স্রোতের অনুকূলে যাচ্ছ, তো স্রোতের অনুকূলে গতিবেগ কী হয়? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, যেটাকে আমি ওয়াই মনে করলাম,
এই যে টাইমটা সেটা ইজ ইকুয়াল টু বলছে যখন আমি 14 কিলোমিটার প্রতিকূলে যাই, প্রতিকূলের ক্ষেত্রে কি হবে গল্পটা, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তো এখান থেকে আমাকে ওয়াই এর মান ক্যালকুলেট করতে হবে। 2 7 14, 2 13 26, ঠিক আছে। তো কত হলো দেখো, এখানে 7 দিয়ে করলে 70 প্লাস 7y ইজ ইকুয়াল টু 130 মাইনাস 13y। সো নাও আমি দেখতে পাচ্ছি যে 7y আর 13y হলে এদিকে আসলে 20y হবে। 130-এর থেকে 70 চলে গেলে হলো 60, তার মানে y এর মান হলো 3, 20 3 60। তার মানে এটাই হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে। এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ আর বি যদি একসাথে কাজ করে একটা, তাহলে 30 দিনে করতে পারে। এ একা 16 দিন কাজ করার পর বি একা অবশিষ্ট কাজ 44 দিনে শেষ করে। 44 দিন মানে দেখো, যেই কাজটা এ আর বি মিলে করতে 30 দিন লাগছিল, সেই কাজটাই এ একা 16 দিন আর বি তারপরে 44 দিন। এই হিসেবে কাজটা, সেম কাজটাই শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে কি পাবো দেখো, তুমি এক তো কাটাকাটি করতে পারো, 2 15 30, 2 8 16, 2 22 44। তাহলে এখানে তুমি 15 এ পাবে, 15 এর থেকে 8 এ বাদ দাও, তাহলে 7 এ পড়ে থাকলো। এইখানে তুমি 22 বি পাচ্ছ, তার থেকে 15 বাদ দাও, 7 বি পড়ে থাকবে। অর্থাৎ তুমি এখান থেকে এ আর বি এর রেশিও পাবে 1:1। তাহলে আমি টোটাল কাজ যদি বলি, টোটাল কাজটা হচ্ছে কি, এই পাশেরটা অথবা এই পাশেরটা যে কোনো জায়গায় ভ্যালু পুট করো, সেটাই টোটাল কাজ। তার মানে এ আর বি এর যে কাজটা 30 দিনে করে সেটাই তো টোটাল কাজ। এ আর বি এর মান কত, 1 1 করে 2, 30 2 60, মানে টোটাল কাজ হচ্ছে 60 একক। এবার বলছি এই টোটাল কাজটা যদি বি কে একা ফিনিশ করতে দেওয়া যেত, বি কত টাইম নিত? তো বি তো একদিনে 1 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 60 ইউনিট কাজ করতে ওর বি এর কতদিন লাগতো? 60 দিন টাইম লাগতো। যদি নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 16.2/3% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য এই হারে কি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, সেটা হচ্ছে 1270 টাকা। দেন দ্য সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অন দ্য সেম সাম, একই টাকার উপরে সরল সুদ বের করো একই হারে একই টাইম পিরিয়ডের জন্য। দেখো 16.2/3% মানে কত হয়? 1/6 হয়। এটা ক্যালকুলেট করবে, 50/3 হবে, পার্সেন্টেজ তুললে নিচে 100, কাটাকাটি করলে 1/6। 6 টাকাতে যদি মূলধন হয়, তাহলে 1 টাকা সুদ হয় 1 বছরে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমাকে এখানে বলা হচ্ছে 3 বছরের গল্প, ঠিক আছে। 3 বছরের গল্প আমাকে এখানে বলা হচ্ছে। তো আমি যদি কোনো একটা, কত সেটা দেওয়া আছে 1270 টাকা। তো দেখো আমি কিভাবে করে বের করব? 6 টাকা যদি আমার সুদ হয়, তাহলে 1 বছরের শেষে সুদ আসল কত হবে? 7 টাকা। 6 এর পরে 1 অ্যাড করলে 7 টাকা। এটা, এটা। মূলধন 6 টাকা হলে 1 বছরের শেষে এটা। তো আমাকে 3 বছর যখন বলল, তাহলে আমাকে 6 এর কিউব করতে হবে আর 7 এর কিউব করতে হবে। 6 এর কিউব 216, 7 এর কিউব 343। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল মূলধন এবং এটা হচ্ছে 3 বছর পরের সুদ আসল। বিয়োগ যদি করি, 6 এর পরে 7 13, হাতে থাকলো 1, 1 এর আগে 2 এর পরে 2 4, 127 টাকার সুদ, সেটা 1270 বলা হয়েছে। তাহলে 127 এর মান যদি 1270 হয়, তাহলে আমাকে যে বের করতে হবে কি, সার্টেন সাম, সেই টাকাটার পরিমাণ, ঠিক আছে, কত? ও না, টাকাটা না, আমাকে বের করতে হবে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে পার অ্যানাম অন দ্য সেম সাম। তো আমি আগে যদি টাকাটা বের করে নিই, যে আমার স্যার টাকাটা হচ্ছে এটা 216, তো এটা তো বুঝতেই পারছো 10 হবে, মানে 2160 টাকা, সেটা হচ্ছে আমার মূলধন। এবং এই টাকার উপরেই আমাকে এই 16.2/3% হারে একই টাইমের জন্য যদি আমাকে সরল সুদ বের করতে হয় 2160 টাকার উপরে, তাহলে আমি বের করি কিভাবে সরল সুদ কত হবে। তো যখন আমি এটা বের করছি যে স্যার 3 বছরের ঘটনা দেখছো, তাহলে 6 টাকায় 1 টাকা আমার সুদ হয় সরল সুদ 1 বছরে, তাহলে 3 বছরে 3 টাকা হবে। 3 টাকা, অর্থাৎ আমি যদি 6 কে তুলনা করি মূলধনের সাথে, স্যার 6 এর মান এটা, তাহলে 3 এর মান কত সেটাই আমাকে বের করতে হবে, যেটা হবে 1080 টাকা। তাহলে এটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সরল সুদ, ওই যেটা চেয়েছে আমাদের কাছে। বলেছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তিকে তার ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে তার খরচ বৃদ্ধি না পায়? তো 25% মানে কি হয়? 1/4 হয়। তাহলে আমি যদি দামের কথা বলি, দামটা 4 থেকে 5 টাকা হয়ে গেছে। তাহলে তাকে ব্যবহার কমাতে হবে 5 থেকে 4 এ। খরচা একই রাখার জন্য 4 5 20, 4 5 20। তো 5 থেকে 4 মানে ব্যবহার কমাবে 1। 1 কমাবে কতর মধ্যে? আগে কত ব্যবহার করতো? 5 করতো। তাহলে 100 এর মধ্যে কত?
তো 5 দিয়ে করলে 5 20 100 20% কমাতে হবে ওকে। এটাকে আরেক রকমভাবে ফর্মুলা দিয়েও করতে পারো, যখন উত্তর চেয়েছে কি ভাই আমাকে ব্যবহার কমাতে হবে, তো কমানোর পথে ফর্মুলা হয়ে যাবে এক্স বাই 100 প্লাস এক্স, নিচেরটা বড় হবে ইন্টু 100%, যেখানে এক্স মানে এটা হচ্ছে 25, তাহলে 25 বাই 125 ইন্টু 100%, 25 5-এ 125 আর 5 20-তে 100, 20%। বাই হাউ মাচ ডাজ এত এক্সিড এত, এটা এর থেকে কত বেশি, 6/7/8, তো 6/7/8 মানে বেসিক্যালি এই 8টা উপরে যাবে এটা, আর এটা হচ্ছে 6/7/8 মানে 7টা নিচে চলে আসবে, 7 ইন্টু 8 এই জিনিসটা, এটা এর থেকে কত বেশি, তো এটা হচ্ছে 8/6 48/7, আর এটা হচ্ছে কাটাকাটি, এটা তো কাটাকাটি যাবে, 2-3-6 2-4 8, আর এটা তো 3/28, ঠিক আছে। লসাগু যদি করি তাহলে লসাগু আমি নিচে 28 পাচ্ছি, ঠিক আছে, লসাগু আমি নিচে পাচ্ছি কত 28, তো 28 পাচ্ছি, আর এদিকে হয়ে গেল 7 4-এ 28, তো 4-এ 3 4 16 3 19 192 মাইনাস 3, তো এখান থেকে 2 চলে গেলে আমার 3 চলে গেলে হয়ে যাবে 189 189/28, ঠিক আছে। তো 7 দিয়ে যদি কাটি তো 7-4-এ 28 কাটবে, 7-2 14 7-7-এ 49, ঠিক আছে। তো আমার আসছে কত 27/4, যেটাকে আমি 4-6 24 6 3/4 আমি লিখতে পারি, তো এটা উত্তর হয়ে যাবে 6 3/4। এখানে দেওয়া রয়েছে এটা ভ্যালু এক্স এর মান কত, তো সিঁড়ি ভাঙা অঙ্কে এক্স এর মান আমাকে বের করতে হবে। এক তো তুমি ভ্যালু পুট করে চেক করতে পারো, আমরা নর্মাল ক্যালকুলেট করো কীভাবে, দেখো এটা হয়ে যাবে 2 ইজ ইকুয়াল টু, এই গোটাটা দিয়ে দিকে গুণ করে দিই, তাহলে 1 + 1/1 + x/1 - x হয়। এবার এখানে 2 থেকে 1 তো বাদ চলে গেল, তো 2 থেকে 1 বাদ হয়ে গেলে এদিকে 1 হয়ে গেল, 1 ইজ ইকুয়াল টু 1/1 + x/1 - x। পরের লাইন কি হবে, এটা দিয়ে আবার গুণ করে দেবো, 1 + x/1 - x ইজ ইকুয়াল টু 1। এবার এই 1 1 তো কাটা মানে 0 হয়ে গেল, তার মানে এখান থেকে আমাকে কি বের করতে হতো, এক্স এর মান। এক সেকেন্ড দাঁড়াও, কিছু একটা ভুল হলো। আচ্ছা, এটাকে একটু আলাদাভাবে আমি করার চেষ্টা করি। এখান থেকে যদি আমি নর্মাল লসাগু করে আমি ওদিকে যাই, এখানে যদি লসাগু করি তাহলে উপরে 1 - x প্লাস x/1 - x হবে। তার মানে আমি আলটিমেটলি এইটুকুটা ক্যালকুলেট করে আমি 1/1 - x পাবো, এইটুকুটা, যেটা পাল্টি খেয়ে গেলে উপরে চলে গেল, কারণ এটার উপরে এখানে নিচেই এলো 1/1 - x, তার উপরে আবার একটা 1 আছে, মানে আলটিমেটলি দ্যাট ইজ 1 - x। এই যে 1 প্লাস 1 - x এটা হচ্ছে, তার মানে হচ্ছে 2 - x, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে 2/2 - x ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এইটাকে বাদ দাও, এগুলোকে সলভ লাইক দিস, এটাকে বাদ দিয়ে দিই আমি। তো এখান থেকে আমি এটা পাচ্ছি, দ্যাট ইজ আমি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 ইজ ইকুয়াল টু 2 - x, ঠিক আছে। আলটিমেটলি x এর মান তো 0 আসছে, ঠিক আছে। তো এখানে অপশনসগুলোতে ভুল ছিল হয়তো সেবার পরীক্ষাতে, কারণ এমনিও আমরা যদি ভ্যালু পুট করে দেখি এখানে, তাহলেও দেখতে পাবো যে 0ই স্যাটিসফাই হবে, কারণ এক্সের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে উপর 1 - 0 কী হলো 1, উপরে 0, তার মানে 0 হয়ে গেল এই পার্টটা 0 হলো, মানে কি 1 পড়ে থাকলো, 1 দিয়ে 1কে ভাগ দিলে 1 হয়, 1 1 2 হয়, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1 মিলে যাচ্ছে, ঠিক আছে। সো এটা আমাদের 0 অ্যান্সার আসবে, এটার অ্যান্সার হবে 0, ঠিক আছে, এক্সের মান 0। বলছে চক্রবৃদ্ধি সুদে রাখা একটি অর্থ 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 8 গুণ হবে। তো পি টাকা ছিল, সেটা 2p টাকা হচ্ছে, কত টাইম লাগছে 5 বছর। দেখো এটা সরল সুদ না, এটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের গল্পটা কি দাঁড়ায়, 5 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 8 গুণ হবে। 8 গুণ মানে কি, এই সেম টাকাটা যখন আবার 5 বছর থাকবে ডবল হয়ে যাবে, সেম টাকাটা যখন আবার 5 বছর থাকবে আবার ডবল হয়ে যাবে। তাহলে পি থেকে 8p মানে 8 গুণ হতে টাইম লাগলো 5 3 15 বছর। তো নর্মালি এটা কনসেপ্ট, বাট আমরা এভাবে করি না, আমরা কীভাবে করি, আমাকে কি বের করতে বলেছে 8 গুণ, 8 মানে হচ্ছে 2 এর কিউব, আগে দ্বিগুণ বলেছিল এখন 8 গুণ বলেছে, 8 মানে হচ্ছে 2 এর কিউব, পাওয়ারে কত তুমি পেলে 3, আর প্রত্যেকটা যে টাইম পিরিয়ড সেটা 5 বছর করেছিল, তার মানে 15 বছর, এখান থেকে উত্তর। ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যার 5/16 অংশ বের করতে বলা হয়েছিল, ও ভুল করে 5/6 অংশ বের করেছে। যদি তার উত্তর সঠিক উত্তরের চেয়ে 150 বেশি হয় তবে সংখ্যাটা কত। মনে করো সংখ্যাটা এক্স, সাপোজ করে নাও সংখ্যাটা এক্স, তাহলে ও যেটা বের করেছে সেইটা, ঠিক আছে, ও যেটা বের করেছে সেটা এইটার থেকে কত বেশি, 150 বেশি। তো আমাকে এক্স এর মান বের করতে হবে, জাস্ট, আর কিছু না। তো এক্স কমন নিয়ে নিতে পারি আমি, 5 তো কমন নিয়ে চলে এসে কাটাকাটি হবে, 5 30 150। এখানে আমি যদি 16 আর এটার করি তাহলে ধরে নাও কত হবে, 16 3 8 16 2 32 48 করে দিলাম,
ছয় আটটে 48 আর 16 3 48 ইকুয়াল টু 30। 8 থেকে 3 গেলে 5 হয়, এই 5 দিয়ে কাটলে আবার 6 5 6 30 হয়। তো এক্স এর মান কত হবে? 6 8টে 48, 8 হাতে হলো 4, 6 4 24, 4 28, 288। A man invested 1/3, 1/4 and remainder of his capital at the rate of 7%, 8% and 10% annual simple interest respectively. If his annual income এত টাকা, কত টাকা ইনভেস্ট করেছিল? কত টাকাও ইনভেস্ট করেছিল? দেখো, এক তো তুমি এক্স ধরে করতেই পারো যে স্যার এক্স টাকা ইনভেস্ট করেছিল, তাই এক্স এর 1/3 আর 1/4 যদি বের করে নিই, ঠিক আছে, ক্যালকুলেট করে আমরা যে এক্স টাকার এত, তারপরে বাঁচলো কত, প্রত্যেকটাতে পার্সেন্টেজ করলাম, তো তুমি বেরই করো, ধরে নাও তার টোটাল ক্যাপিটাল ছিল এক্স টাকা, সে তার 1/3 অংশ ইনভেস্ট করেছে, এক্সের 1/3 অংশ আর এক্সের 1/4 অংশ ইনভেস্ট করে দিয়েছে, আর বাকি যেটা বাঁচলো, বাকি কত বাঁচলো, এই দুটো মেলালে কত হবে? বলবে স্যার এই দুটো মেলালে আপনার হয়ে যাবে 4 আর 3 12, 7/12 অংশ। ঠিক আছে, তার মানে অলরেডি ও 7/12 অংশ দিয়ে দিয়েছে, তার মানে ওর কাছে বাকি আছে স্যার 5/12 অংশ, আর বাকি আছে 5/12 অংশ, এত এক্স টাকা। এই প্রত্যেকটা, এটাকে 7% হারে, এটার উপরে 7%, এটার উপরে 10%, আর এটার 8%, আর এটার উপরে 10% ক্যালকুলেট করে যে সুদটা আসবে সেটা ইজ ইকুয়াল টু এটা। তো আমরা এত ঝামেলার মধ্যে এক্সে যাবোই কেন? তুমি করতে পারো নর্মালি প্রথম, বাট আমরা ভ্যালু ধরে নিয়ে করবো। কীরকম? যে আমার কাছে এই দুটো দেওয়া আছে, তো নিচের হরগুলো 3 আর 4, তো আমি তারই মাল্টিপালে কিছু ধরে নিই। আমি ধরে নিই যে 3 আর 4-এর লসাগু কত হয়? 12, তো আমি ধরে নিই 1200 টাকা তার হচ্ছে মূলধন, প্রিন্সিপাল, মানে তার কাছে টাকা ছিল 1200 টাকা। 1200 টাকার 1/3 মানে কত হবে ভাই? 400 টাকা, ঠিক? আর 1/4 কত হবে? 300 টাকা। তাহলে 400 300 700, বাকি পড়ে থাকলো 500 টাকা। এই 400 টাকার উপরে যদি ও 7% ইন্টারেস্ট পায়, তাহলে কত হবে সেটা? ওর 28 টাকা। আর এর উপরে যদি 8% পায়, তাহলে 8 3 24 টাকা। এর উপরে 10% পায়, তাহলে সেটা হবে স্যার 50 টাকা। তাহলে আমি দেখছি টোটাল সুদ পাচ্ছে, সুদ বাবদ 50, 60, 70, 80, 90, 102, আর আমাদের বলা আছে সুদ বাবদ ও পাচ্ছে টোটাল 561 টাকা। তাহলে আমি বলতে পারি এই 102 মানেই হচ্ছে অ্যাকচুয়ালিতে 561। তাহলে যে টাকাটা ইনভেস্ট করেছিল অর্থাৎ 1200, তার মান কত? এটাই তো। 2 দিয়ে কাটো, 2 5 10, 2 1 2, 2 6, এটা তো কাটবে। 17 3 17-তে 51, 3 200-তে 600, 17 দিয়ে কাটলে 17 3 51, 17 3 51, 33 দুনা কত হলো? 66, তাহলে 6600 টাকা। আগের ভাবে এক্স ধরে করতে গেলে করা যেত, বাট কি হতো, তাতে তোমাদের একটু ক্যালকুলেশনের ঝামেলা। এখানে সিম্পল ক্যালকুলেশনস। 3টি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 5:4:6। একই দূরত্ব অতিক্রম করতে তাদের নেওয়া সময়ের অনুপাত কত? আমরা জানি গতিবেগ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই টাইম, ঠিক আছে? অর্থাৎ ডি যদি ফিক্স থাকে, ধ্রুবক হয়, দূরত্ব যদি সেম থাকে, তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাতে থাকে ওরা। তার মানে গতিবেগের যে অনুপাত হবে কোনো একটা পার্টিকুলার জায়গায় যেতে তাদের যে টাইম লাগবে সেটা পুরোপুরি উল্টো হবে। উল্টো মানে আবার 6 4 5 যদি কেউ করে দাও তাহলে ঝামেলা করে দেবে, ঠিক আছে? উল্টো দিক থেকে এরকম লেখাও না, ওটা দুটোর ক্ষেত্রে হয়, 3টের ক্ষেত্রে ওরকম হয় না। 3টের ক্ষেত্রে কি হবে স্যার? রেশিওটা হবে 1/5:1/4:1/6, এইটা হবে টাইমের রেশিও। তো জাস্ট এবার আমাকে করতে হবে এদের লসাগু কত হয়? 6 5 30, 30 দুনা 60, তো এই 60 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও উপর নিচে। 5 12-তে 60, 4 15-তে 60 আর 6 10-এ 60, 12 15 10। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেমি বাড়ানো হয়, তাহলে মূল আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি হয়। মূল আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো এটা একটা আয়তক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য ছিল x, প্রস্থ ছিল y। এবার কি করা হয়েছে? এই দৈর্ঘ্যটাকে একটু কমিয়ে দেওয়া হয়েছে, কত? 4 সেন্টিমিটার, আর প্রস্থটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে কত? 3 সেন্টিমিটার। এতে পরে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এবার দেখো, যখন বর্গক্ষেত্রর ঘটনা বললো, তো আমাকে এবার বলছে দ্য পেরিমিটার অফ দি অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটার পরিসীমা কত অরিজিনালের? তো পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় পরিসীমা। তো বলছে এতে পরে যে নতুন বর্গক্ষেত্রটা তৈরি হলো না, সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি বলছে? এর ক্ষেত্রফলে কোনো চেঞ্জ নেই, সেম এরিয়া, দুটোর ক্ষেত্রফল সেম। তো আমি একটা জিনিস তো এখান থেকে পাচ্ছি, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো কি হয়? সমান হয়। তার মানে x - 4 = y + 3 হয়, অর্থাৎ x - y = 7 হয়। এটা তো একটা গল্প পেয়ে গেলাম আমি। আরেকটা, এদের ক্ষেত্রফল সমান বলেছে, অর্থাৎ
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় এক্স ইন্টু ওয়াই, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি বসাতেই পারো, ঠিক আছে, বাট আমি দুটোকে গুণ করে দিলাম, এক্স মাইনাস ফোর ইন্টু ওয়াই প্লাস থ্রি, এই দুটোকে। তো এতে পরে কি দাঁড়াবে, এখানে একটা এক্স ওয়াই আসবে, যেটার সাথে এটা কাটা চলে যাবে, আমি পাবো 0 ইজ ইকুয়াল টু এখানে 3x মাইনাস 4y মাইনাস 12, তাই না? তার মানে আমি আলটিমেটলি এপারে যদি নিয়ে যাই তাহলে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু আমি 12 পাচ্ছি, আর একটা আমি পেয়েছিলাম x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। দুটোকে যদি আমি সলভ করি, আমি এক কাজ করি, এটাকে 4 দিয়ে গুণ করে দিই, দিয়ে বিয়োগ করি, তাহলে সাইন চেঞ্জ হবে, এগুলোর সাইন চেঞ্জ হয়, আমরা ছোটোবেলায় করেছিলাম এরকম। তো 4x থেকে 3x গেল, তো মাইনাস এক্স পেলাম, এটা কাটা চলে গেল, আর এখানে মাইনাস 16 হলো, তার মানে এক্সের মান আমি 16 পেয়ে গেলাম। তো এক্সের মান যখন আমি 16 পেলাম, আর আমার কাছে কি দেওয়া ছিল, এক্সের মান 16, আর আমি জানতাম স্যার যে এক্স মাইনাস ওয়াই 17 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 16 মাইনাস 7, 9, ঠিক আছে, 9 হবে। তাহলে ওয়াইয়ের মান 9 আর এক্সের মান, তাহলে আমার এটার ভ্যালু কি দাঁড়াবে, 2 ইন্টু এক্সের মান 16 আর ওয়াইয়ের মান 9, তাহলে 25 ইন্টু 2 50, ঠিক আছে। দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস, দুটো স্টেশন এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। একটা ট্রেন এ থেকে স্টার্ট করে 8টার সময়, বি এর দিকে যায়, এবং আরেকটা ট্রেন বি থেকে স্টার্ট করে 9 AM এ, ওকে, এবং ও এর দিকে যায়। এবার আমাকে বললো এটা 75 কিলোমিটার স্পিডে যায়, আর এটা হচ্ছে 60 কিলোমিটার স্পিডে, 60 কিমি পার আওয়ার, আর এটা 75 কিলোমিটার পার আওয়ার। হোয়াট টাইম ডু দে মিট, কখন তাদের দেখা হবে? দেখো, এই ধরনের কোশ্চেনে গল্প একটাই, অলরেডি যে প্রথমে স্টার্ট করেছে ও তো 1 ঘন্টা এগিয়ে থাকবে না, তো 1 ঘন্টায় কতটা যায়, 60 কিমি, তাহলে অলরেডি ও 60 কিলোমিটার চলে গিয়েছে। 330-এর থেকে 60 বাদ দাও, এখন 270 কিলোমিটার বাকি আছে, আর এখন দুজনেই মুভ করছে। তো কনসেপ্ট চলে আসবে আপেক্ষিক গতিবেগের। এখন যে টাইমটা লাগবে সেটা হবে অতিক্রান্ত দূরত্ব বাই আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড। অতিক্রান্ত দূরত্ব কি হবে, দুজনে মিলে এখন 270 কিমি কভার করবে, আর দুজনে যেহেতু বিপরীত দিক থেকে আসছে, মানে একজন এদিকে যাচ্ছে এবং একজন এদিকে, তাদের গতিবেগগুলো এখানে আমি সমষ্টি করে দেবো 70, 60 প্লাস 75-এর, তাহলে এটা হবে 135, আর উপর হচ্ছে 270, ভাগ দিলে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা পরে দেখা হবে। তাহলে 2 ঘন্টা পরে দেখা হবে, কিন্তু কখন দেখা হবে, টাইম বাজবে তখন, কটা বাজবে, তখন বাজবেই 9টার পরে, কারণ 8টা থেকে 9টার ধরবই না আমি, 9টার থেকে 2 ঘন্টা পরে, মানে 11টার সময় দেখা হবে ওদের। এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক খরচের অনুপাত 3:2। তাহলে এ আর বি আছে, ইনকাম করে 5:4 রেশিওতে এবং এক্সপেন্স বা খরচ করে 3:2 রেশিওতে। তো দেখছি আমি এখানেও 2 এর সেভিংস, প্রত্যেকেই 1600 করোড়ের সেভিংস করে, তাহলে 2 এর মান 1600 হলে 1 এর মান কত হয়, 800 টাকা। এর বার্ষিক আয় কত, তো এর বার্ষিক আয় কত হবে, 1 এর বার যদি 800 হয়, তাহলে এর বার্ষিক আয় কত, 5×5=40, 4000 টাকা, ঠিক আছে। একজন ব্যাটসম্যান 98 রান করেছেন, যার মধ্যে 4টা বাউন্ডারি আছে এবং 6টা সিক্স আছে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ হিস টোটাল রান স্কোর ডিড হি মেক বাই রানিং বিটুইন দ্য উইকেটস, দৌড়ে দৌড়ে সিঙ্গেল নিয়ে কত পার্সেন্টেজ রান করেছে। তো 98, 4টা বাউন্ডারি মানে কি 4 × 4 = 16, আর 6টা সিক্স মানে কি 6 × 6 = 36, 36 আর 16 কত হলো, 42, 52 রান। তাহলে 98 থেকে 52 বাদ দিলে যে এক্সট্রা 36 রান, সেটাই ও রানিং বিটুইন দ্য উইকেটস। তাহলে টোটাল 98-এর মধ্যে 36 রান হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস, তাহলে 100-এর মধ্যে যদি ক্যালকুলেট করি পার্সেন্টেজে, তাহলে সেটা কত হবে, ঠিক আছে। তো 2 দিয়ে কাটলে এটা 2 49, আর 2 হলো 18, 1800 বাই 49, 1800 বাই 49%। এটাকে যদি আমি ঠিকঠাক করে ক্যালকুলেট করতে যাই, তাহলে 1800-কে আমি যদি 49 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে, 49 দিয়ে করলে আমার হচ্ছে 4-এ করি, 4 নং 36 আসলো 3, 4 4 16, 3 19, 4 নং 36 হয় 3, 4 4 196, ঠিক আছে, 1960 বেশি চলে যাচ্ছে। আচ্ছা, ছোট একটা ক্যালকুলেশন মিস্টেক আমি করেছিলাম, এটা 4 হবে, সরি এটা না, আই মিন এখানে আবার 52 ছিল, তো 2 এর পরে 6 8, 5 এর পরে 4, এটা 36 না, এটা 46 হবে, এখানে আমি একটু ভুল করেছি, এটা আমার 46 হবে। তো আমার যদি এটাকে 2 49-এ আমি 98 কাটলাম, তো 2 23-এ কাটবো, তো এটা আবার 1800 নয়, এটা হবে 2300। তো 2300-কে যদি ভাগ দিই আমি এখন, 2300-কে যদি 49 দিয়ে ভাগ দিই, 4-এ করি, তাহলে
4 নং 36 হাতে 3, 4 4 16 19, 6 এর পরে 4 10, 1 আসলো 20 3 23, 340 হচ্ছে। তাহলে এবার 340 মানে কি এমনি দেখো 4 দিয়ে না অ্যাকচুয়ালি এটা আমাদের 49 কততে এবার দেওয়া যায়, 4 দিয়ে যদি আমি 6 দিই, দেখো 6, তো 6 নং 49 আর থাকলো 4, 6 24 4 289, যদি 7 দিয়ে করি তাহলে 7 নং 63, 7 4 28, 34 343 অবধি, বেশি হয়ে যাচ্ছে, যাবে না, 6 দিয়ে দিতে হবে। 6 নং 54 হাতে থাকলো 5, 6 4 24 5 29, 4 এর পরে 6 10, 9 10 এর পরে 4 14 46, তো 46 পূর্ণ 46/49, এটা হবে আমাদের এখান থেকে অ্যান্সার। এই 46 পূর্ণ 46/49। তো 18 নম্বর কোশ্চেন দেখো, বলছে দি পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস বাই 5% অ্যানুয়ালি। একটা পপুলেশন টাউনের কী হয় 5% করে অ্যানুয়ালি বাড়ে। ইফ ইটস পপুলেশন ইন 2001 সালে এটা ছিল এত, 1999 কত ছিল, তো 5% করে বাড়ে। 5% মানে হচ্ছে 1/20, ঠিক না? তো 1/20 মানে 20 থাকলে পরের বছর 21 হবে, 20 থাকলে পরের বছর 21, 2 বছর বলেছে, তার মানে 400 আর 441, ঠিক আছে? তো এই 441-এর ভ্যালু আমাকে দেওয়া আছে 110250, আমাকে 400 এর মান বের করতে হবে। তো এটা কাটা যাবে 21 দিয়ে, বাট আমি 3 দিয়ে কাটি, 7 দিয়ে কাটি, 7 6 42, 7 3 21, 7 1 7, 4 গেল 40, 7 5 35, 5 52, 7 7 49, 7 5 35, ঠিক আছে? আবার 7 নং 63 কাটবে, 7 2 14, 1 গেল, 7 2 14, 7 5 35, 9 দিয়ে কাটলে 9 2 18, 9 5 45, তাহলে 250, 25 4 কত হয় 100। তো আলটিমেটলি এইটা হবে আমাদের উত্তর। একটা গ্রন্থাগারে রবিবারে গড়ে 510 জন এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে গড়ে 240 জন করে ভিজিটার এসছে। তো অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স পার ডে ইন এ মান্থ অফ 30 days বিগিনিং উইথ সানডে দিয়ে শুরু হয়ে একটা মাস 30 দিনের গড়ে প্রতিদিন কতজন এসছে। দেখো যে মাসটা সানডে দিয়ে শুরু হবে, ঠিক আছে, সেই মাসে 2টো সানডে এবং 2টো মানডে থাকে, তাই তো? তো মধ্যে কথা সানডে মানে 5টা সানডে 5টা মানডে থাকে, তো সানডে কিন্তু 5টা হবে। তাহলে সানডে যদি আমার 5টা হয় আর বাকি বাঁচলো আমার এক্সট্রা 25 দিন, টোটাল 30 দিনের মাস বলেছে, তাই তো 5টা যদি সানডে হয় তো সানডেতে কত করে আছে 510 জন ভিজিটার করে, তাহলে 510 ইন্টু 5, আর বাকি 25 দিনে আসে 240 জন করে। টোটাল ভিজিটারের সংখ্যা এত, ডিভাইডেড বাই 30 দিয়ে ভাগ দেবো মাস দিয়ে, তাহলে গড় ভিজিটার প্রত্যেক মাসে আমি পেয়ে যাব। তো এখানে আমি একটা শূন্য তো 10 10 কমন নিয়ে কাটতে পারি, 3ও কমন নিয়ে কাটতে পারতাম, 3 17 51, 3 18 24, তাহলে 17 5 85 আর 25 8 হচ্ছে 200, তাহলে 285 হবে কিন্তু এটার উত্তর। 2 নাম্বারস আর লেস দ্যান এ থার্ড নাম্বার, দুটো নাম্বার একটা তৃতীয় নাম্বারের থেকে যথাক্রমে 40 আর 55% কম। তৃতীয় নাম্বারটা 100, এটা 40% কম, ঠিক আছে, লেস দ্যান, তাহলে এটা 60, আর এটা 55% কম মানে এটা হচ্ছে 45। তো রেশিও যদি করি তাহলে 5 12-তে 5 9 আর 5 20, এটা হয়ে যাবে রেশিও। হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট, দ্বিতীয় নাম্বারটা প্রথমটার থেকে কত পার্সেন্ট কম। তো দ্বিতীয়টা প্রথমের থেকে কত কম, 3 কম, 8 থেকে 12 থেকে, তাহলে ইন্টু 100%, 4 3 12, 4 25 100, তার 25 3 75, 3 3 কাটা গেল 25%, এটা হবে অ্যান্সার। দি কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ মার্ক প্রাইস, কস্ট প্রাইসটা ধার্য মূল্যের 64%, তারপরে এটা 100, তো এটা 64, ঠিক আছে। দ্য গেইন পার্সেন্টেজ আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট, 12% ডিসকাউন্ট যদি তুমি এর উপরে দিয়ে বিক্রি করো তাহলে লাভ কত থাকবে। এর উপরে 12% ডিসকাউন্ট দেওয়া মানে কি 88-তে বিক্রি করা, ঠিক আছে। তো 64 থেকে না 88-তে বিক্রি করবে, তার মানে তুমি 24 টাকার লাভ করবে। 24-এর লাভ করবে কত 64 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত বের করো, 4 6 24, 4 16-তে 64, তারপরে 2 3 6, 2 8 16, তাহলে 300/8, ঠিক না? তো 300/8 যদি হয় তাকে 8 দিয়ে, আচ্ছা কাটাকাটি আরও যাবে, 2 4 8, 2 50 100, তারপরে বেসিক্যালি 4 দিয়ে কাটা যেত, 2 2 4, 2 25, 75/2 মানে 37.5%। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 60, সংখ্যা দুটো 3:4 অনুপাতে থাকলে সংখ্যা দুটির সমষ্টি কত। তো যখন তোমাকে লসাগু দেওয়া রয়েছে আর নাম্বারগুলো এটা আছে, ঠিক আছে, তো নাম্বারগুলো যদি এটা থাকে তার মানে আমরা জানি গসাগু যদি মনে করো না এক্স হতো, সাপোজ করে নাও, তাহলে এই সংখ্যাগুলো হতো 3x আর 4x, আর এদের লসাগু যদি আমি বলি তাহলে সেটা হতো 3 4 12x। এই 12x হচ্ছে 60 দেওয়া আছে, তার মানে x এর মান হচ্ছে 5, অর্থাৎ গসাগু 5, গসাগু যদি 5 হয়
মোদ্দা কথা এই দুটোকে গুণ করবে, 3 4 12 দিয়ে এটাকে ভাগ দেবে, যেটা বেরোয় সেটা গসাগু। তো গসাগু যদি 5 হয়ে যায় তাহলে সংখ্যাগুলো পেয়ে গেলাম আমি 5 3 15 আর 5 4 20, তাহলে তাদের যোগফল কত হয়ে গেল 35। ভ্যালু বের করতে হবে এই সংখ্যাটার। এখানে ভিতর কিছু না, এটাকে এ মনে করো, এটা বি মনে করো, তাহলে তোমার কাছে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব বাই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে বোঝা যাচ্ছে না, বাট এখানে এই দুটোকে গুণ করলে ওটাই আসবে, ঠিক আছে। তো এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী হয়, এ মাইনাস বি হয় ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, এবং নিচেও আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি, এ মানে কি 0.362, তার থেকে বাদ চলে আছে 0.11, মানে কি 100 বেসিক্যালি, তার মানে 0.262 হবে এটার অ্যান্সার। আচ্ছা, অজয়ের বিয়ে হয়েছিল 6 বছর আগে। অজয় গট ম্যারেড 6 ইয়ার্স অ্যাগো। হিজ প্রেজেন্ট এজ ইজ, দেখো 24 নম্বর বলেছে অজয়ের বিয়ে হয়েছিল 6 বছর আগে, ঠিক আছে, 6 বছর আগে, আজ থেকে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়েছিল। বলছে হিজ প্রেজেন্ট এজ ইজ 5/4 টাইমস হিজ এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। মানে তার ম্যারেজের সময় যদি অজয়ের বয়স 4 হয়ে থাকে তাহলে তার এখনকার বয়স 5। তাহলে দেখো আমি কিন্তু পেয়ে গেলাম গ্যাপটা, যে 1-এর গ্যাপ মানে 6 বছর, তার মানে অ্যাকচুয়ালি 24, আর এটা হলো 6 5 30। তাহলে অজয়ের বয়স বিয়ের সময় আর অজয়ের বর্তমানে বয়স দুটোই পেয়ে গেলাম। এবার আমাকে বললো অজয়ের সিস্টার ওয়াজ 5 ইয়ার্স ইয়ঙ্গার টু হিম অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। যখন অজয়ের বিয়ে হয় তখন অজয়ের বোন ওর থেকে 5 বছরের ছোট ছিল। প্রেজেন্ট এজ কত অজয়ের সিস্টারে, ভাই তখনও যদি ও 5 বছরের ছোট হয় এখনও 5 বছরের ছোট থাকবে, দুম করে 3 বছর ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে না, তাই না? তো একবার দুজন ভাই বোনের মধ্যে যা বয়সের ডিফারেন্স থাকে সারা জীবন সেমই থাকে। তাহলে এখনও এটা বাদ দিয়ে দেবো আমি, তো 25 ইয়ার্স আমাদের হবে এখান থেকে অ্যান্সার, ঠিক আছে। এ এবং বি দুটি সংখ্যা এমনভাবে আছে যে 5% অফ এ, কি বলছে 5% অফ এ এবং 4% অফ বি ইজ ইকুয়াল টু 2/3 অফ দি সাম অফ 6% অফ এ অ্যান্ড 8% অফ বি। রেশিও বের করতে হবে এ আর বি এর। পার্সেন্টেজগুলো কিচ্ছু না, চোখ বন্ধ করে কাটা করে দাও চারিদিক থেকে। তার মানে 5a প্লাস 4b ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 6a প্লাস 8b। এবার 3 দিয়ে দিকে গুণ করে দাও, 3 পাচ্ছে 15a অ্যান্ড 3 4 12b, ঠিক না? আর এখানটায় করে দাও 2 6 12a প্লাস 2 8 16b, ঠিক আছে। তো এখানটায় আমি 15 থেকে 12 চলে গেলে 3a পাবো, আর 16 থেকে 12 চলে গেলে 4b পাবো। অর্থাৎ আমি a বাই b যদি বের করি তাহলে আমি 4/3 পাবো, 4:3 রেশিও আমি পাবো। তো এই ছিল 25টা কোশ্চেন, যেটা 2020 সালের কোশ্চেন, 2023 2020 এইভাবে করে আই থিঙ্ক 2010 অবধি যে পরীক্ষা এসেছিলো মিসেলেনিয়াস সেগুলো প্রত্যেকটা আমি করে দিচ্ছি। হয়তো এই ভিডিওসগুলো আমি সলিউশন অনেক আগে একবার করেওছিলাম, আমি আবার নতুন করে রেকর্ড করে এগুলো করাচ্ছি, এবং যখন সবগুলো হয়ে যাবে আমি একসাথে কম্পাইল করে একটা ভিডিও দিয়ে দেবো, যেটা তোমাদের হয়তো লাস্ট মোমেন্টে গিয়ে কাজ দিতে পারে। এই ভিডিওতে যা পড়ালাম, এই পিডিএফগুলো যদি দরকার চাও, যে এই পিপিটিতে যা বোঝালাম এগুলো, তাহলে অবশ্যই স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নিও, সেখানে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে এখন হয়তো টেলিগ্রাম কাজ করছে না, যখন কাজ করবে তখন সেখানে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।